অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের এই আজকের অনুষ্ঠানের মধ্যমণি। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ব্যারিস্টার ফজলুল নূর তাপস, মাননীয় মেয়র, এবং হুমায়ুন ভাই সহ যারা অন্যান্য আলোচকবৃন্দ, আমাদের হাজী সাহেব সহ যারা আলোচকবৃন্দ, তাদের সবাইকে সালাম জানিয়ে আমার দক্ষিণের কাউন্সিলর বৃন্দ, আমার ভাই ও বোনেরা এবং আমার দলের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে না পেরে তার সাথে ভার্চুয়ালে কিংবা আমরা বিরাজমান এই কুসুম কুসুম শীতের ভেতর দিয়েই কিন্তু আমরা অবস্থান করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগাম বলেছেন যে এই শীতে তারা যদি এগুলো বসে আমাদের পুরাতন ঢাকা শহরে কোভিড আক্রান্ত রোগীর আগেই যদি তারা যেতে পারে তাহলে খুব ভালো হয়। যেমন আমরা গত বছর মনে করেছিলাম যে আমাদের যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমাদের সেই চিকনগুনিয়া আর ডেঙ্গুর ব্যাপারে আমাদের সাংঘাতিক অবস্থার সৃষ্টি হয়েছিল। আমাদের প্রায় 12 জন ঢাকাতেই চিকিৎসক এই ডেঙ্গুর সেবা করতে দিয়ে তারা সাধন গ্রহণ করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একটা আগাম চিন্তা করেছেন, আমি মাননীয় মেয়র সাহেবকে বলবো আপনিও আমাদের পুরাতন ঢাকা শহর এবং দক্ষিণে যেহেতু আপনি দায়িত্বে আছেন, আপনার পক্ষে আগাম কিছু করা সম্ভব কিনা সেটা করবেন। আর যে কথা বলছিলাম যে আমরা এই ডেঙ্গু আর চিকনগুনিয়ার ব্যাপারে আমরা গত বছর যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমাদের আল্লাহর রহমতে আমাদের আজকের মেয়র তিনি দায়িত্ব নিয়ে ভালো মশার ওষুধ এনে ঢাকা শহরে ছাড়ার কারণে আমরা মশার উপদ্রব থেকে রেহাই পেয়েছি। এবং আমি বিশ্বাস করি এটা আরো 3 মাস 4 মাস কন্টিনিউ করতে হবে। সেই কারণে আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় মেয়র নিশ্চয়ই আমাদের পাশের দেশ পশ্চিমবঙ্গের কলকাতাতে গিয়েছেন, দেখে এসেছেন এবং উনি জানেন যে প্রতিটি তারা নিশ্চয়ই আমাদের এই ডেঙ্গু আর চিকনগুনিয়া থাকবে না। উনি কি করছেন না করছেন, তবে আমি প্রথমে যে কথাটি আপনাদেরকে বলেছি, উনি বাসাতে এসে আরো 15 দিন রেস্ট নিয়েছি, আল্লাহর রহমতে এখন ভালো আছে, আপনারা দোয়া করবেন। আমরা আবার নতুন ভাবে সাজাবার জন্য চিন্তা করছেন, নতুন মানুষকে দিয়ে করার জন্য চিন্তা করছেন। আমার মনে হয় এই দৃষ্টিকোণ থেকে এখানে দেশ পরিচালনা করে তিনি কিন্তু বাংলার মানুষকে অনিষ্ট লক্ষ্যে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, তার ইঙ্গিত তিনি ইতিমধ্যেও দিয়েছেন। ধরুন না আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি, ক্রিকেটার আছেন, তারা কিন্তু আমাদের দেশের মানুষের কাছে করি। আমি একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। মাননীয় সংসদ সদস্য ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য হাজী সেলিম সাহেবের পক্ষ থেকে যারা কামাল উদ্দিন কাবুল ব্যবসায়ী সমিতি ঢাকার পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবকে সম্বোধনা প্রদান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ মত বিনিময় সব। আজকের প্রধান অতিথি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি, সৎ শ্রদ্ধের নেতা, আমাদের অভিভাবক, আমাদের নগর পিতা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তাপস সাহেব। আরো উপস্থিত আছেন বারবার নির্বাচিত মাটিয়ার মানুষের নেতা, শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে যে নেতা 3 বার নির্বাচিত হয়েছে, মাটিয়ার মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব। আরো উপস্থিত আছেন শ্রদ্ধের জননেতা, সাবেক এমপি, ঢাকা বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি, আমার শ্রদ্ধের মুরব্বী ডাক্তার মুস্তাফা জালাল মহিউদ্দিন। আরো উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এককালীন আমার সহকর্মী, 1994 সালে একই সাথে কাউন্সিলর হয়েছিলাম। আজকে সেই ঢাকা মহানগরের সম্মানিত নেতা আমার বড় ভাই হুমায়ুন কবির সাহেব। আরো উপস্থিত আছেন
ব্যবসায়ী সভাপতি জনাব হাফেজ এনায়েত সাহেব, গোলাম মওলা সাহেব, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ ও আবার সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছি, উনি যাহা স্বপ্ন দেখান না, উনি স্বপ্নকে বাস্তবায়ন করেন। আমার বিশ্বাস ঢাকা শহরে যত ঝামেলা ঝঞ্ঝট আছে, দুর্নীতি বাচরা আছে, সেটা মুক্ত হবে আমাদের নগর পিতার মাধ্যমে। ঢাকা দক্ষিণে যত ঝঞ্ঝট মুক্ত হবে আমার নগর পিতা শেখ ফজলুর তাপসের নেতৃত্বে। আপনারা জানেন কিছুদিন আগে বেরিবাদ থেকে যে ঝঞ্ঝট, যে নিরসনের জন্য আমাদের এখানে প্রত্যেকটা সম্মানী ব্যবসায়ী সহ আমাদের মাননীয় সংসদ সদস্য হাজী সেলিম সাহেবের নেতৃত্বে আমরা এটা অনেক কাজ হচ্ছে এবং আরো কাজ এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ব্যবসায়ী এতে জড়িত আছে। কিছুক্ষণ আগে তিমুর সাহেব চলে গেছেন এবং অনেকেই অনেক কথা বলেছেন। আমি ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তারা আমাদেরকে ভোট দিয়েছে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার জন্য। আমরা কোনো অকল্যাণ কাজ করার জন্য আমাদেরকে ভোট দেয়নি। কিন্তু মাননীয় মেয়র মহোদয়, আমরা ব্যবসা করি, সরকারকে ভ্যাট ট্যাক্স দেই সম্মানের জন্য। কিন্তু আজকে মেয়র মহোদয়, আপনি একজন সুদক্ষ আইনজীবী, আপনার কাছে আমার আবেদন, সেই অন্যায়ভাবে যদি আমাকে কেউ এ ধরনের তকমা দিয়ে থাকে, তার কি পানিশমেন্ট হতে পারে, আইনগত ব্যবস্থা কি হবে, আপনি একজন আইনজ্ঞ হিসেবে আমাদের কিসের কথা বলবেন। আমার শুধু আবেদন একটাই আপনার কাছে, আমরা আজকে আপনার কাছে এসে সুবিচার চাই। আমরা বলতে চাই যে আমরা সম্মানের জন্য বেঁচে থাকতে ব্যবসা বাণিজ্য করি, সরকারকে ট্যাক্স দিই। এই ধরনের কুরুচিপূর্ণ কথা, এই ধরনের কুরুচিপূর্ণ তকমা পাওয়ার জন্য না। আজকে আমি আমার এই আবেদন আপনার কাছে ব্যক্তিগত রাখছি যে আপনি আমার এই অনুষ্ঠানে 2-3 দিন আগে আমাদের এই মহিলাদের ব্যবসা সমিতির নিচেই কিছু সকল কুষ্টিদারি ছেলে পেলে আসা আমাদের বক্তব্য কি আপনারা এখানে স্লোগান দিল, মহিলাদের ব্যবসা সমিতি রাজাকার বিএনপির ঘাঁটি, মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের নামে কমপ্লেন করবে, এই কমিটিকে যাতে বিদায় করে দেয়, তাড়িয়ে দেয়। কেন মাননীয় মেয়র মহোদয়, আমরা তো 3-4 বারের নির্বাচিত প্রতিনিধি, আমরা কি অপরাধ করেছি? আপনি খবর নিয়ে দেখেন মহিলাদের ব্যবসায়ীদের কাছে যে যারা আজকে কমিটিতে আছে, আমাদের মাননীয় সভাপতি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ সাধারণ সম্পাদক হাজী গোলাম মওলা সহ উপস্থিত মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ, আমাদের আজকে এই মত বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা, আপনাদের প্রান্তীয় প্রাণপুরুষ, অত্র এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি সারা দিন রাত নিরলসভাবে অত্র এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছেন, আমাদের প্রিয় নেতা হাজী মোহাম্মদ সেলিম। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাবেক তুখোড় ছাত্র নেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আমাদের জাতীয় নেতা ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত আছেন, সহ আমাদের অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আব্দুল মান্নান, 25 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর ইকবাল সান্টু, 34 নম্বর ওয়ার্ডের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আউয়াল এবং আমাদের মহিলা কাউন্সিলর পুতুল সহ আমাদের আবুল সাহেব বক্তব্য দিয়েছেন। 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য নেতৃবৃন্দ কথা বলছি, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আমি লিপিবদ্ধ করেছি। যেহেতু অনেকে কথা বলেছেন, দু একটা কথা বলতে গেলে একটু সময় লাগবে, শুনবেন তো নাকি? আপনারা জানেন যে নির্বাচনের সময় আমি আমার এরকম একটি আয়োজনে এসেছিলাম, আপনারা অনেকেই হয়তো ছিলেন, এবং সেই সময় আমি বলেছিলাম যে দায়িত্বভার গ্রহণের পরেই আপনাদের নিয়ে মত বিনিময় সভা করবো এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করব, এবং আমি তারিখও দিয়েছিলাম, সময় দিয়েছিলাম। কোথাও 14 দিন, কোথাও 15 দিন, কোথাও 16 দিন বলেছিলাম। কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং যে আমরা দায়িত্বভার পেয়েছি করোনা মহামারী যখন তুঙ্গে, 17ই মে দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণ করার 7 থেকে 8 দিনের মধ্যেই আমি এনায়েতুল্লাহ সাহেবকে ফোন করেছি, নবাবপুরের সমিতির জুয়েল সাহেবকে ফোন করেছি এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে আমি ফোনে কথা বলেছি। আমি তাদেরকে বলেছি যে যদিও করোনা মহামারী রয়েছে, তারপরও আপনারা যে সময় নির্ধারণ করবেন সেই সময় আমি আপনাদের সাথে মত বিনিময় করব। এনায়েতুল্লাহ সাহেব আমাকে বলেছিলেন যে যেহেতু করোনা মহামারী এখন চলছে, আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দ প্রতিনিধি যারা আছেন তারা এখনো সেভাবে বের হননি, তাই এখন না, আমরা পরবর্তীতে করব। আমি বলেছি আপনারা যেদিন সময় দিবেন আমি অবশ্যই সেদিনই আসবো। আজকে এনায়েতুল্লাহ সাহেব আমার কিছুদিন আগে আমার ওখানে গিয়েছিলেন, এর আগেও একটি কারণে সকলেই গিয়েছিলেন, সেই প্রেক্ষিতে তিনি এখন মনে করেছেন যে নির্ধারণ করেছেন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি কিন্তু আমার কথা রেখেছি। মশার উপদ্রবে আমরা বেসামাল অবস্থায় ছিলাম। করোনাতে আমাদের অনেকে প্রাণহানি ঘটেছে, কিন্তু তার আগে আমরা প্রাণহানি দেখেছি এই মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। এবং শুধু ডেঙ্গু যেই মশাটা হয়, এডিস মশা, সেই মশা না, এছাড়াও সাধারণ যে মশা ছিল সেটারও জ্বালায় আমরা অতিষ্ঠ ছিল আমাদের জীবন। আমি নির্বাচনের সময়ও এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়েছি এবং নির্বাচনী ইশতেহারের মাঝেও আমি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি। মূলত হলো আন্তরিকতা এবং নিষ্ঠা এবং সততা। সেই লক্ষ্যে আমরা আমাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি। আগে যেখানে ভোর 8টার সময় 1 ঘন্টা মাত্র মশক নিধনের কার্যক্রম হতো, ঔষধ ছিটানো হতো, এখানে এখন আমরা 4 ঘন্টা আমরা সেই কীটনাশক দিয়ে থাকি। বিকালে সন্ধ্যার সময় ধোয়া ছিটিয়ে যে মশার ঔষধটা দেওয়া হয় সেটাও মাগরিবের সময় 1 ঘন্টার মতো ছিল। আমরা সেটা 2:30 থেকে মাগরিব পর্যন্ত করেছি। দুপুর 2:30 থেকে মাগরিব পর্যন্ত প্রায় 4 ঘন্টা আমরা সেই ব্যবস্থা করেছি। এছাড়া আমরা জলাশয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সেখানে হাঁস চাষ করছি, মাছ চাষ করছি, তেলাপিয়া মাছ, এই সকল কিছু, এবং নর্দমা পরিষ্কার করছি। সকল কিছুর সমন্বয়ে আমরা যে কর্ম পরিকল্পনা করেছি সেটা হলো বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। তার মানে শুধুমাত্র ডেঙ্গু মশার সময়ের কালীন না, যেটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধরা হয়, আমরা বছরব্যাপী এই কার্যক্রম নিয়েছি, যার ফলশ্রুতিতে আজকে আমরা ঢাকাবাসীকে মশক মুক্ত একটি নগরী আমরা উপহার দিতে পারছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে, যেহেতু আমরা বছরব্যাপী করেছি, এবং এটা প্রত্যেক দিনই মশকের কার্যক্রম চলমান থাকবে সারা 365 দিন। সুতরাং আমি আশাবাদী
যে ইনশাআল্লাহ মশকের কারণে এই 5 মাসও ডেঙ্গু বা চিকুনগুনিয়ার কারণে কোনো প্রাণহানি ঘটেনি। ইনশাআল্লাহ আমি যতদিন আছি ঢাকাবাসীর কারোরই ডেঙ্গু বা চিকুনগুনিয়ার কারণে প্রাণহানি ঘটবে না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া, সেই রহমত নিবেদন করি। এর জন্য বিশেষ করে আমি আমার ধন্যবাদ জানাই আমার কাউন্সিলর বৃন্দদেরকে, যারা নিবিড় ভাবে এই সকাল বিকেল সারা দিন ব্যাপী এই কার্যক্রমকে তদারকি করে সেটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে চলেছেন। আমি তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের সমস্যা অনেক, আমি ব্যবসায়ীদের বিশেষ সমস্যাগুলো পরে বলবো। আগে ঢাকাবাসীর যে সমস্যাগুলো, যেটা আমরা ব্যবসায় হই, পেশাজীবী হই, যেই না হই না কেন, রাজনীতিবিদ হই, আমাদের সকলেরই সমস্যা, সেই সমস্যাগুলো আগে উল্লেখ করছি। যানজট, আমরা আমাদের যানজটের যে মূল একটি যানবাহন, যানজটের উৎস গণপরিবহন ব্যবস্থার যা বাস, সেই বাস রুট রেশনালাইজেশনের আজকে আমরা সভা করেছি। আপনারা অবাক হবেন, আমিও অবাক হয়েছি যে আমরা অনেকেই বহির্বিশ্বে যাই, আমরা শহর কেন্দ্রিক যানবাহন গণপরিবহন গুলো আমরা দেখি, কিন্তু সেই শহরে বাইরের শহরের কোনো যানবাহন আমরা যানবাহন মানে বাস অথবা গণপরিবহন আমরা ঢুকতে দেখি না। কিন্তু আমাদের শহর ঢাকা, যে এপার থেকে ওপার দপদপিয়ে অন্যান্য শহরের বাস, অন্যান্য শহরের গণপরিবহন গুলো আমাদের শহরে এসে ভিড় করে। গাজীপুরের বাস মতিঝিল পর্যন্ত এসে সায়দাবাদ হয়ে তারপরে আবার গাজীপুর যায়, এটা কি কোনো সময় গ্রহণযোগ্য হতে পারে? সেই অবস্থায় ঢাকাকে সকলে একটি অচল ঢাকা হিসেবে পরিণত করেছে। আমরা আজকে বাস রুট রেশনালাইজেশনে, যেটা আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেখানে আমরা এই বিষয়গুলো আজকে চিহ্নিত করেছি। আগামী থেকে ইনশাআল্লাহ আগামী বছর থেকে ঢাকার বাইরের বাসগুলো আর ঢাকার ভিতরে প্রবেশ করতে পারবে না। গাজীপুর থেকে বাস আসলে টঙ্গীতে অথবা আব্দুল্লাহপুরে যাত্রীকে নামিয়ে দিতে হবে, সেখান থেকে আমাদের সিটি বাস থাকবে, সেই সিটি বাস তাকে, সেই যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিবে। সে বাসে উঠুক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এমআরটি করে দিচ্ছে, এমআরটিতে উঠুক, রিক্সায় উঠুক, সে তার বাহন নিজে পছন্দ করে সেখান থেকে সে গন্তব্যস্থলে যাবে। কুমিল্লা থেকে বাস আসলে সে কোনোভাবেই সায়দাবাদ পর্যন্ত আসতে পারবে না, তাকে কাশপুর অথবা অন্য জায়গায় সেখানে নামতে হবে, সেখান থেকে যাত্রী সিটি বাসে করে তার গন্তব্যস্থলে যাবে। এভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, ইনশাআল্লাহ এর সুফল আগামী বছর থেকে ঢাকাবাসী পেতে আরম্ভ করবে। বছর ধরে ঢাকা শহরে কোনো নতুন করে রিক্সা নিবন্ধন করা হয়নি। শুধু রিক্সা না, ধীরগতি অন্যান্য যে যানবাহন, ভ্যান, তারপরে টালি গাড়ি, ঠেলা গাড়ি, ঘোড়া গাড়ি, কোনো কিছুই করা হয়নি। আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা সেগুলো নিবন্ধন করছি, আমরা সেগুলো শৃঙ্খলের মধ্যে আনছি এবং এর বাইরে যে সকল ব্যাটারি চালিত রিক্সা সহ অন্যান্য ধীরগতি যানবাহন থাকবে, যারা নিবন্ধিত থাকবে না, তাদেরকে আমরা অবৈধ ঘোষণা করেছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অপসারণ করা হবে। সুতরাং ঢাকা শহরে কতগুলো ধীরগতি যানবাহন থাকবে সেগুলোর তালিকাভুক্ত থাকবে, তথ্য ভান্ডার থাকবে এবং সেগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমাদের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে, নিয়ম অনুযায়ী তাদের চালকগুলো নির্ধারিত হবে এবং তাদের দ্বারাই সেগুলো পরিচালিত হবে। সুতরাং এই সমন্বয়, এই ধীরগতি যানবাহন
এবং এই গণপরিবহন ব্যবস্থাকে আমরা যদি একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় ইনশাআল্লাহ আনতে পারি, তাহলে আগামী বছর থেকেই ঢাকাবাসী ইনশাআল্লাহ এটা সুফল পাওয়া আরম্ভ করবে। এছাড়াও আমি আপনারা হয়তোবা লক্ষ্য করবেন, মনে অনেকেরই হয়তোবা খেয়াল আছে, নির্বাচনী ইশতেহারে আমি বলেছিলাম, রূপরেখা দিয়েছিলাম যে সচল ঢাকায় আমরা রাস্তাগুলোকেও আমরা কার্যকারিতা নির্ণয় করব। কোন সড়কে শুধু মানুষ পথে হেঁটে পথ চলবে, কোন সড়কে ধীরগতি যানবাহন চলবে, আর কোন সড়কে দ্রুতগতি যানবাহন চলবে, সেটা আমরা নির্ধারণ করে দিব। আর এখানে আমাদের এই চকবাজার এলাকায় অনেক সড়ক রয়েছে যেখানে আসলে কোনো বাহন ঢোকার দরকার প্রয়োজন নাই। শুধুমাত্র আমরা যদি সেখানে পথ চলে কাজ করি, তাহলে আমাদের সেই চলাচলের ব্যবস্থা অত্যন্ত আরো মসৃণ হতে পারে। কিন্তু এর মধ্যে যখন বিভিন্ন বাহন চলে আসে, ভ্যান গাড়ি চলে আসে, তখনই দেখা যায় যে সেখানে একটি জটলা বেঁধে গেছে। সুতরাং আপনাদের সহযোগিতায় আমাদের সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা এবং আমাদের নগর পরিকল্পনাবিদরা বসবে, আমরা সড়কগুলো কার্যকারিতা নির্ণয় করব এবং প্রত্যেক সড়কে কোন সড়কে শুধুমাত্র মানুষ হেঁটে চলবে, কোন সড়কে একমুখী অন্যান্য ধীরগতি যানবাহন চলবে, আর কোন সড়কে কোন দ্রুতগতি যানবাহন কোন পর্যন্ত আসবে, এগুলো আমরা নির্ধারণ করে দেব। এর বাইরে কেউ চলাচল সেভাবে বিশৃঙ্খল ভাবে চলাচল করতে পারবে না, সেগুলো আর চালু থাকুক। কারণ কোন দেশেই একটি নির্ধারিত সময়সীমার বাইরে কিছু চলে না। আমাদের এখানে সবাই গণতন্ত্র, সবাই হলো স্বাধীন, সবাই হলো মুক্ত, যে যার মতো করে চলে। এভাবে আসলে কোনো শহর পরিচালিত হতে পারে না। একটি নির্ধারিত সময়সীমার মধ্যেই সকলকে আয়ত্তে আসতে হবে। আমরা মাসে দুবার, প্রথম দিন থেকে 15 দিন একবার আমরা সকল উন্মুক্ত নর্দমা পরিষ্কার করছি এবং 16 তারিখ থেকে 30 তারিখ দ্বিতীয়বার আমরা প্রত্যেকটি নর্দমা ওয়ার্ড সেই অংশ নিয়েও বহুবার আমি কথা বলেছি। কিন্তু আসলে এই আমরা সেটা সংস্কার করতে পারি এবং এটা আমরা ইনশাআল্লাহ আমরা এটা ব্যবস্থা নিতে পারবো। আপনারা জানেন, হয়তো অনেকেই জানেন, মৌলভীবাজার কাঁচা বাজার এরই মাঝে ইজারার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সাথে আমরা আলাপ করে এটা ভবিষ্যতে কিভাবে আমরা উন্নত একটি কাঁচা বাজার সহ মার্কেট করা যায় সেই বিষয়টা আমরা বিবেচনা করছি। প্রসাধনী ব্যবসায়ীরা বলেছেন ভেজালের বিরুদ্ধে যে অভিযান হয় তাতে আপনারা ক্ষতিগ্রস্ত হন। আমি দুঃখিত আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, কিন্তু বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র্যাব কিন্তু সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে না। আপনারা দয়া করে এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর কাছে পেশ করবেন। আমি অবশ্যই আপনাদের পক্ষ নিয়ে আপনাদের পক্ষে তার কাছে আমি আবেদন করব, তার সাথে আলাপ করব। আপনাদের জনপ্রতিনিধি হিসেবে আমি বিষয়টি তার কাছে তুলে ধরব। বক্সিবাজারের সড়কে যে বাস ট্রাক ঢুকে বিষয়গুলো আমরা দেখব। আমরা যে পেরিটির সাথে আলাপ করছি, পর্যায়ক্রমে আমরা সকল পোলকে পাশে সরিয়ে ফেলবো, যার মাধ্যমে রাস্তা প্রশস্ত হবে এবং রাস্তার ব্যবহার আরো উপযোগী হবে। আমাদের এক ভাই বলেছেন রাস্তা উঁচু হয়ে যায়, আমি আপনাকে আশ্বস্ত করছি এখন থেকে রাস্তা উঁচু হবে না, কারণ আমরা যন্ত্র নিয়ে এসেছি যেটার মাধ্যমে আমরা রাস্তাটাকে 2.5 ইঞ্চি একটানা কেটে ফেলবো এবং তারপরে আমরা নতুন রাস্তা করবো, যাতে করে রাস্তা উঁচু হবে না। শুভসূত্রিতার কারণ হতে পারে, তবে যে সকল জায়গা যেমন হাজারীবাগ ওইসব এলাকায় এখনো রাস্তার পাশে অনেক জায়গা রয়েছে, সেই সব জায়গায় আমরা 4 লেন করে দিব। বাবুবাজার সেতুর এখানে যে বাস স্ট্যান্ডের কথা বলা হয়েছে, আমরা যে বাস রুট রেশনালাইজেশনের যে কার্যক্রম হাতে নিয়েছি, এর আওতায় এখন থেকে সেতুর এপারে আর ওপারের বাস আসতে পারবে না। সুতরাং ইনশাআল্লাহ এটা সমাধান হয়ে যাবে। আপনারা জানেন যে আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি বুড়িগঙ্গা এবং শীতলক্ষা আমাদের দুটি নদী,
এই দুটি নদী আমাদের যেহেতু ঐতিহ্য, আমাদের প্রাণ, আমাদের শহরের মূল ভিত্তি, সুতরাং এই দুটি নদীর অববাহিকা এই ঢাকাকে তার ঐতিহ্যকে সংরক্ষণ করে পুনরায় তার ঐতিহ্যকে ফিরিয়ে আনা আমাদের মূল দায়িত্ব। এই লক্ষ্যে আমরা একটি মহাপরিকল্পনা প্রণয়ন করছি। এই মহাপরিকল্পনা ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে তার একটি রূপরেখা আমরা পেয়ে যাব এবং আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরা করোনা মহামারী কাটিয়ে উঠে আমরা পুরো দমে আমরা কাজ আরম্ভ করে দিব। আমাদের বেড়িবাঁধের যে এই বুড়িগঙ্গার যে পাড়গুলো এখনো আমরা সংরক্ষণ করতে পারিনি, আমরা সেইগুলো আমরা সংরক্ষণ এবং বাঁধ নির্মাণ করব এবং শীতলক্ষা পর্যন্ত সেই ফকিরহাটি পর্যন্ত আমরা এই নদীর পাড়গুলো আমরা সংরক্ষণ করব, সেখানে রাস্তা নির্মাণ করব এবং তার পাশে আমরা আধুনিক শহর আমরা বিনির্মাণ করব। আমাদের এই শহর আমরা গড়ে তুলতে চাই। আমাদের এই শীতলক্ষা অথবা বুড়িগঙ্গা অববাহিকায় আমরা আরো সুন্দর আধুনিক আমরা শহর আমরা গড়ে তুলতে চাই। আমরা এরই মাঝে পরিকল্পনা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নামে ৭৫ তলার একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আমরা নির্মাণ করব এবং সেটার জন্য আমরা জায়গা দেখছি বুড়িগঙ্গা অথবা শীতলক্ষা নদীর পাশ দিয়ে। আমাদের যে আন্তর্জাতিক কনভেনশন হল যেটা আছে সম্মেলন কেন্দ্র, এটা আপনারা জানেন, এটা উত্তরে পড়ে গেছে। আমাদের দক্ষিণের জন্য আধুনিক আন্তর্জাতিক মানের সেরকম সম্মেলন কেন্দ্র নেই। আমরা যেহেতু আমাদের নদী আছে, তাদের আবার নদী নাই, সেই তুরাগ পর্যন্ত যেতে হয়। আমাদের শীতলক্ষা আছে, বুড়িগঙ্গা আছে, আমরা না হলে কামরাঙ্গীর চর অথবা আমাদের শীতলক্ষার পারে আমরা সুন্দর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আমরা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। তখন আমাকে যে বক্তব্য দেওয়া হয়েছিল তার মূল প্রতিপাদ্য ছিল কেন্দ্রীয় কারাগারের যে এখানে যে স্থানান্তর করা হয়েছে এই অবকাঠামো এখানে নির্মাণের বিষয়। আপনারা জেনে খুশি হবেন এরই মাঝে আমরা কারা কর্তৃপক্ষকে নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ করিম সাহেব সহ আমরা পুরো প্রকল্পটা আমরা হেঁটে হেঁটে আমরা পরিদর্শন করেছি, আমরা দেখেছি এবং সেখানে আমরা নিশ্চিত করেছি আপনাদের যে দাবিগুলো ছিল 500 গাড়ির জন্য পার্কিং এর ব্যবস্থা, সেটা আমরা নিশ্চিত করেছি। আপনাদের দাবি ছিল যাতে করে আমাদের পরিবারের সকলে যেন সেখানে নান্দনিক পরিবেশ পায়, হাঁটতে পারে, মহিলারা পুরুষেরা বিকেলে সকালে হাঁটতে পারে সেই ব্যবস্থা থাকে, ছেলেরা যেন খেলতে পারে সেই ব্যবস্থা থাকে, আমরা ইনশাআল্লাহ সেটা নিশ্চিত করেছি। এবং যে একটি অবকাঠামো গড়ে তোলা হবে, যে অবকাঠামোর মাঝে থাকবে আপনাদের শরীর চর্চা করার সুযোগ, সেই অবকাঠামোর মাঝে থাকবে আপনাদের সুইমিং পুল, সাঁতার কাটার সুযোগ, এই সকল সুযোগ নিয়ে আমরা একটা বৃহৎ অবকাঠামো নির্মাণ করব সেখানে, সেটাও আমরা নিশ্চিত করেছি। এবং সর্বোপরি আমাদের এই আলিয়া মাদ্রাসার পাশে যে উন্মুক্ত জমিটা আছে সেটাকে আমরা উন্মুক্ত হিসেবে জনগণের ছেলে মেয়েদের খেলার জন্য মাঠ হিসেবে দেওয়ার জন্য আমরা নিশ্চিত করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আপনারা যে বিভিন্ন ভাবে ব্যবসায়িক যে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সম্পৃক্ত ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্সের ব্যাপারে যারা রাসায়নিক দ্রব্যাদি বা দাহ্য পদার্থ অথবা প্লাস্টিক অথবা অনেকে পাদুকা শিল্পের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, আপনারা নিমতলী এবং চুরিহাটি দুর্ঘটনার কারণে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল সে পরিবেশের কারণে সিটি কর্পোরেশন একটি সিদ্ধান্ত নিয়েছিল যে ট্রেড লাইসেন্স আর এখানে দেওয়া হচ্ছে না বা দেওয়া হবে না। এটা মূল কারণ ছিল যাতে করে এই সকল ব্যবসায়ীরা উৎসাহিত হয় যে তারা যে স্থানান্তর প্রক্রিয়া নেওয়া হয়েছে সেই স্থানান্তর প্রক্রিয়ার সাথে যেন তারা সম্পৃক্ত হয় এবং এই সকল গুদামগুলো যেন এখান থেকে স্থানান্তরিত হয়। আপনার এই কারণে কিন্তু এর পারিপার্শ্বিক কারণে যারা ভালো ব্যবসায়ী, যারা আসলে সেই সকল দাহ্য পদার্থ সাথে সম্পৃক্ত না,
কিন্তু কেমিক্যালের বিভিন্ন রাসায়নিক নামের কারণে সেই অনেকগুলো পদার্থ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সকল ব্যবসায়ীদের বিষয়টা আমরা অনুধাবন করেছি। এরই মাঝে আপনারা জানেন এপিসিসিআই সাবেক সিনিয়র সহসভাপতি জসিম সাহেবের নেতৃত্বে ব্যবসায়ী বৃন্দ আমার সাথে মত বিনিময় করেছে, আমরা সেটা আলাপ করেছি এবং শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীদের যৌথভাবে আমরা একটি সমন্বয় সভা করেছি এবং এই প্রস্তাবনাটা এখন ক্যাবিনেট মন্ত্রী পরিষদ বিভাগে গিয়েছে। আজকেই আমার মন্ত্রী পরিষদের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে, এই মাসের মধ্যেই তেনারা একটা সভা ডাকবেন এবং আমরা আশা করছি এ ব্যাপারে এই মাসের মধ্যেই একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো। আমি প্রস্তাবনা করেছি যে তাদের স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে আরো 2 বছর লাগবে, তার মানে 2022 সাল। আমি বলেছি যে অন্তত পক্ষে এই 2022 সাল পর্যন্ত আমাদের যারা ব্যবসায়ী যারা দাহ্য পদার্থ ছাড়া যারা রয়েছে তাদেরকে ট্রেড লাইসেন্স নবায়ন এবং দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য আমি আশাবাদী। যদিও এটা আমি নিজে এটা প্রতিশ্রুতি দিতে পারি না, কারণ এটা উচ্চ পর্যায়ের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হবে, কিন্তু আমি আশাবাদী যে আপনাদের পক্ষে আমি এটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে আপনাদের পক্ষে আমি কথা বলবো, কথা বলেছি এবং আমি আশাবাদী যে এটার একটি ভালো ফলাফল আমি আপনাদের জন্য এনে দিতে পারবো। আমার চাচা আবার হাতে লেখা একটা তালিকা দিয়ে, আমার চাচা তার না বললে আবার চাচা খুব কষ্ট পায়, তো চাচা আজকে সবগুলো মানা যাবে না। আপনি গতবার নগর ভবনে গেছিলেন বলে 3টা চাইছেন, 3টাই দিচ্ছি, এখন 4টা চাইছেন, 4টার মধ্যে 2টাই বোঝাচ্ছেন। এবার আমি আইছি, আপনি নগর ভবন এখানে পাইছেন। তো একটা হলো এই যে কেমিক্যাল রিনিউয়াল বিষয়টা আমি পরিষ্কার করলাম, আগে কম ছিল, এখন এটা বৃদ্ধি করে 3000 টাকা করা হয়েছে। এটা আসলে অর্থ যে আইনটা হয়, বাজেট যেটা হয় বাৎসরিক সংসদ থেকে পাস করা, সেটার মাধ্যমে আমাদের উপরে চাপিয়ে দেওয়া একটি কার্যক্রম, যার মাধ্যমে আমরা আমাদের যারা ব্যবসায়ী বৃন্দদের থেকে আমরা এটা টাকাটা উত্তোলন করি এবং সাথে সাথে 7 দিনের মধ্যে এই টাকাটা আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রেরণ করে দিই। এই টাকাটা আমাদের ঘরে রাখা হয় না। আমরা যে ট্রেড লাইসেন্সটা যে আমাদের যে মূল্যটা, সেই মূল্যটা কিন্তু সকলের কাছে সহনীয় একটি মূল্য, কিন্তু এবং সেটাও আমাদের নির্ধারিত কর্তব্যের অনুযায়ী, কিন্তু এই 3000 টাকাটা আমাদের জন্য উত্তোলনটাও কঠিন, কষ্টকর এবং যারা ব্যবসায়ীরা দিচ্ছেন তাদের জন্য কষ্টকর। সুতরাং আমি গতকালই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে আলাপ করেছি। আমি বলেছি যে আমরা এটা উত্তোলন করতে চাই না, এটা জাতীয় রাজস্ব বোর্ডের কাজ, তাদের কর্মকর্তা কর্মচারী আছে, তাদের বিশাল জনবল রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে এবং একজন এসএসসি বছর শেষে নভেম্বরের 30 তারিখের আগেই তার রিটার্ন দাখিল করছে, সেখান থেকে তারা সেটা বিবেচনা করবে। এটা কোনোভাবেই সিটি কর্পোরেশনের দায়িত্ব হতে পারে না এবং এর কারণে আমাদের অনেকের আমাদের নিজস্ব রাজস্ব আহরণে ব্যাঘাত ঘটছে। সিটি কর্পোরেশনের যে নিজস্ব রাজস্ব আহরণ সেটা ব্যাঘাত ঘটছে। আমি তাদের সাথে আলাপ করেছি, তিনি প্রাথমিকভাবে আমার সাথে একমত পোষণ করেছেন, কিন্তু এই প্রক্রিয়াটা জটিল। আগামী বছরে যখন বাজেট হবে, যখন অর্থ আইন হবে, তখন এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়া যাবে। সুতরাং এখনই এটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এটা আইনের মাধ্যমে করা হয়েছে। অনেক কিছু বললাম, এখন আমিও একটা কিছু চাই, কারণ প্রধানমন্ত্রী থেকে আনা হয় অনেক কিছু।
কিছু চাওয়ার জন্য, শুধু ফুলটা কেসটা দিয়ে দেওয়া হয় সান্ত্বনা হিসেবে। তো ছোটবেলায় সান্ত্বনা পুরস্কার অনেক পেয়েছিলাম, একবার খেলতে গিয়েছিলাম, তো দৌড় দিলাম, দৌড় দিয়ে তারপর পড়ে গেলাম। তো আমি পর্যন্ত যেতে পারলাম না, শেষ সীমা পর্যন্ত যেতে পারলাম না। তো আমাকে আমার শিক্ষক শিক্ষিকারা খুব আদর করতেন, খুব ভালোবাসতেন, ওনারা আমাকে একটা সান্ত্বনা পুরস্কার দিলেন। সেদিন আমি বুঝলাম যে সান্ত্বনা পুরস্কার কি জিনিস। কিছু না করেও সান্ত্বনা পুরস্কার পাওয়া যায়, আর প্রধান অতিথি হলে তো সান্ত্বনা পুরস্কারে ভরা। আমি একটা দাবি করব এবং আপনাদের সহযোগিতা চাবো। সেই দাবিটা হলো যে আমরা লক্ষ্য করেছি, মাঠ পর্যায়ে যখন গিয়েছি তখন দেখেছি যে বহু ব্যবসায়ী, বহু বলতে আমি বলি বহু 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 মানে অনেক। সুতরাং সেই দাবিটা আপনাদের কাছে রেখে আজকে আপনাদের থেকে আমি বক্তব্য শেষ করছি। ওইটার জন্য নগর ভবনে যেতে হবে। ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথি, আরো উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।